আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, হঠাৎ করে বাংলাদেশের রাজনীতি অনেকটা উত্তপ্ত হয়ে পড়েছে। এমনিতেই কালবৈশাখীর ঘনঘটা, প্রকৃতি বিরূপ। আমাদের দেশে সাধারণত বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে প্রবল খরতাপ থাকে, তাপদাহ থাকে। ঝড় বৃষ্টি, বন্যা, বাদল, অভাব, অভিযোগ এই সময়টিতে আমাদেরকে একেবারে জেঁকে বসে। মানুষের মন অস্থির থাকে এবং এই সময়গুলোতে মামলা, মোকদ্দমা, হানাহানি, মারামারি, কাটাকাটি, এমনকি বিবাহ বিচ্ছেদ থেকে খুনোখুনি পর্যন্ত ইন জেনারেল অন্য যে কোনো সময়ের চাইতে বেশি হয়ে থাকে। এবছর 2026 সনে আমাদের এই যে প্রকৃতির চিরাচরিত যে ইতিহাস এবং নিয়ম, তার সঙ্গে যুক্ত হয়েছে ইরান এবং আমেরিকার যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, সারা দুনিয়াব্যাপী তেলের অকাল এবং বাংলাদেশে তেলের অকালের সঙ্গে সঙ্গে নতুন একটি সরকারের বা শিশু সরকারের যে অব্যবস্থাপনা, অনভিজ্ঞতা এবং সর্বোপরি আমাদের মানুষের যে মন মানসিকতা, তার কারণে পুরো জ্বালানি তেলের বাজার অস্থির। কেন অস্থির? মোরালেস আপনারা সবাই জানেন যে আমাদের একটা বিশাল শ্রেণীর মানুষ রয়েছে যাদের মধ্যে যে কোনো অভাবের সময় মজুত করার আকাঙ্ক্ষা থাকে তীব্র। মানুষকে জিম্মি করে বা মানুষের অভাবকে পুঁজি করে ব্যবসা করার জন্য একেবারে পথের ভিখারি থেকে শুরু করে রিকশাওয়ালা, নাপিত, ধোপা, মুচি, মোটে এমন কোনো মানুষ নেই যারা আপনার বিপদের সময় সুযোগটি গ্রহণ করবে না। তো এই যে তেলের বাজারে যা কিছু চলছে, এর মধ্যে বহু মানুষ প্রতারণা করে পেট্রোল পাম্প থেকে লক্ষ লক্ষ লিটার তেল নিয়ে বোতলে ভরে পাড়া মহল্লাতে রীতিমতো পেট্রোলের বাজার বসিয়েছে। পেট্রোল পাম্পে পেট্রোল নাই, কিন্তু আপনি যদি দ্বিগুণ মূল্যে প্রতি লিটার 200 টাকা, প্রতি লিটার 300 টাকা দরে তেল কিনতে চান, তাহলে সেই তেল আপনি পথে ঘাটে মাঠে পাবেন, অনলাইনে পাবেন, এমনকি আপনার বাসায় এসে সেই তেল পৌঁছে দিয়ে যাবে। এই যে মানুষের চতুরতা, এই চতুরতার কারণে পুরো সমস্যাটি কয়েক গুণ বড় হয়ে আমাদের জাতির উপরে চেপে বসেছে। তো এই যে সমস্যাগুলো যখন ঘটে, তখন সরকারের জন্য বিব্রতকর, আর সরকারের যারা বিরোধী পক্ষ তারাও এই সময়টিকে কাজে লাগাতে চান। তো বর্তমানে যেভাবে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, হঠাৎ করে অনেকটা স্বপ্নের মতো, স্বপ্নের রাজপুরুষ বা সেই যে মধুবালা মদন কুমারের যে কাহিনী, ওইরকমভাবে, মানে যেভাবে মদন কুমার মধুবালাকে পেয়ে যায়, ওভাবে আমাদের যে রাষ্ট্র ক্ষমতা কেউ হারিয়েছেন আর কেউ পেয়েছেন। এর মধ্যে কবিতা আছে, গল্প আছে, স্বপ্ন আছে, কিন্তু রাজনীতির যে চিরাচরিত লড়াই সংগ্রাম, এর মাধ্যমে কেউ ক্ষমতা হারাননি আর কেউ ক্ষমতা পাননি। ফলে যারা পেয়েছেন তাদের ব্যাপারে অনেক ঈর্ষান্বিত। যারা হারিয়েছেন তাদের দুঃখ, কষ্ট, বেদনায় বুক ফেটে যাচ্ছে। ফলে ক্ষমতার যে চেয়ার, এটি নিয়ে আবার টানা হেঁচড়া শুরু হয়েছে। আর সেক্ষেত্রে প্রকৃতির বিরূপ অবস্থা, বিশ্ব রাজনীতির বিরূপ পরিস্থিতি এবং সর্বোপরি আমাদের দেশের যে চলমান অর্থনৈতিক সংকট, তেল সংকট, আরও যে সকল সংকট রয়েছে, সব মিলিয়ে একেবারে একটা ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হয়ে গেছে। এবং এই সুযোগকে কাজে লাগানোর জন্য উত্তপ্ত যে খরতাপ, উত্তপ্ত বৈশাখ, সব কিছুকে একত্র করে রাজপথকে গরম করার, উত্তপ্ত করার জন্য বিরোধী পক্ষ প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে একদিকে সরকারি দল বলতে বিএনপি এবং বাকি যে দলগুলো আছে, সে দলগুলো আসলে বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছে। ছোট ছোট কয়েকটা দল আছে, এই দলগুলোর নাম আগামীতে কেউ মনে রাখবে কিনা এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আগামীতে এই দলের নামগুলো মানুষ মনে রাখবে কিনা। তো ফলে কি হলো যে সমস্যা, আমাদের দেশের যে সমস্যা,
সেই সমস্যা বিএনপি ভার্সেস বিরোধী দল। তো বিএনপি ভার্সেস বিরোধী দলের এই যে সমস্যা, সেই সমস্যা বিরোধী দলের যে ১১টি ছোট, ছোট দল আছে, এরা কিন্তু দীর্ঘ সময় ধরে বিএনপির সঙ্গে ছিল। আপনি যদি প্রথমে ধরেন জামাত, তারপরে এই যে নতুন দল তাদের যে এনসিপিও কিন্তু বিএনপির সঙ্গে জোট বাঁধার জন্য অ্যাগ্রি ছিল। এরপরে মুস্তাফিজুর রহমান ইরান, জাকপার যে রাশেদ প্রধান এখন খুবই আলোচিত, তারা সবাই আসলে বিএনপির সঙ্গে ছিলেন এবং বিএনপির সবচেয়ে দুঃসময়ে তারা এই দলটির সাথে সম্পর্ক রক্ষা করেছেন এবং একই সঙ্গে জনাব তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রী, তার সঙ্গে এদের অনেকের নিদারুণ সম্পর্ক ছিল। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পর আমাদের রাজনীতিতে অনেক বিবর্তন হয়। বহু মানুষের যাকে বলা হয় যে আসল চরিত্র, সেটি প্রকাশিত হয়ে যায়। অনেক বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, অনেক সম্পর্ক আবার নতুন করে গড়ে ওঠে। ক্ষমতা কেন্দ্রিক অনেক চাটুকার, দালাল তারা নতুন করে ক্ষমতাধরদের আশেপাশে ভিড় জমাতে থাকে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়টাতে ক্ষমতা ছিলেন, তখন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ, অনেক মানুষ, তাদের একটা মানসিক এবং মানবিক বিবর্তন ঘটেছে। সিমিলারলি আবার তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছেন, তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তার দীর্ঘদিনের যারা সঙ্গী সাথী ছিলেন, অনেকেই তার ব্যাপারে হতাশ। তার দলের ভিতরে, দলের বাইরে সাধারণ জনগণ একটা ওয়াইড রেঞ্জে গত ১৭ বছর ধরে তিনি যাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করেছিলেন, তাদের ৯৯% লোক এখন মনে প্রাণে তাকে পছন্দ করছেন না। আর ক্ষমতা কেন্দ্রিক তার যে সকল মিত্র জুটেছে, এর একটা বিরাট অংশ আমলা। তারা তাকে এমন একটা বলয় তৈরি করে রেখেছে তার জন্য, সেই বলয়ের ভিতরে তিনি আছেন এবং তার পক্ষে আসলে আন্দাজ করা সম্ভব নয় যে বাংলাদেশ কিভাবে চলছে। ফলে এই অবস্থায় অনেক মানুষের মধ্যে জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে অধৈর্যতা দেখা যাচ্ছে। অনেকে অস্থিরতা অনুভব করছেন, অনেকে ক্রোধে উন্মত্ত হয়ে যাচ্ছেন এবং অনেকে রাগে, ক্রোধে, ক্ষোভে বেফাঁস মন্তব্য করে বসছেন। তো সেই দিক থেকে শুধু রাশেদ প্রধানের বক্তব্যটি সাম্প্রতিক সময় ভাইরাল হয়ে পড়েছে। তিনি তারেক রহমান সাহেবকে কুলাঙ্গার বলে গালি দিয়েছেন। পরে আবার দেখা গেল যে কুলাঙ্গার কি, এর অর্থ কি, কুলেকে অঙ্গার দেয়, এটা আবার ব্যাখ্যা দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে বিএনপির লোক কুলাঙ্গার বোঝে না। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং তিনি হয়তো তার যারা মুরব্বী, তাদের পরামর্শে তিনি বলতে বাধ্য হন যে তিনি আর আগামী দিনে কুলাঙ্গার শব্দ ব্যবহার করবেন না। কিন্তু এতে করে সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সম্পর্কে ইতিপূর্বে যারা এই বাজে শব্দ উচ্চারণ করেছেন, সেগুলো এখন ঘটছে এবং অনেকে বিভিন্ন জায়গাতে ছোট ছোট, যেমন দেখলাম একজন উবার ড্রাইভার বা হুন্ডা ড্রাইভার, তিনিও খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন, সেগুলো সামনে চলে আসছে। যারা সরকার সমর্থক লোক, বিশেষ করে যারা বুদ্ধিজীবী শ্রেণীর, একটু যাকে বলা হয় কুলীন স্বভাবের, তারা বলার চেষ্টা করছেন এটা কী ধরনের বাকস্বাধীনতা, এভাবে তো চলতে দেওয়া যায় না, এদের বিচার হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি নানা কথা। কিন্তু যখন আপনি একটা মন্দ জিনিস, সেটাকে আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, মন্দ জিনিসকে আপনি যেভাবে উলট পালট করেন না কেন, সেটা মন্দই, আরও ঘৃণা ছড়াতে থাকে, আরও যাকে বলা হয় মানুষকে হতাশ করে তোলে। যেমন ধরুন তারেক রহমান সাহেবকে যদি কেউ গালি দিয়ে থাকে, 10টা গালি দিয়ে থাকে, এখন আপনি যতই সরি বলেন, এগুলোকে নিয়ে আবার বলেন যে এই গালি দিল কেন, এই গালি দেওয়া কি ঠিক হয়েছে, এ সকল কথাবার্তা যত কিছুই বলেন না কেন, এতে করে তারেক রহমান সাহেবকে যে গালিগুলো দেওয়া হয়েছে সেগুলো আরও বিস্তৃত হয়, পক্ষে বিপক্ষে লোক দাঁড়িয়ে যায় এবং বেশিরভাগ মানুষ মুচকি মুচকি হাসে। আমরা গ্রামে যেমন দেখে ঝগড়া লাগলে যত রকম গোপন কথা আছে সব কথা বের হয়ে আসে। তদ্রূপ এখন এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এতে করে তার অতীতের যত রেকর্ড, বর্তমানের রেকর্ড, সাম্প্রতিক রেকর্ড, সত্য মিথ্যা মিলিয়ে যেভাবে সামনে চলে আসছে, এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি ভয় দেখিয়েও আপনি দমন করতে পারবেন না। অথবা আপনি 18 কোটি মানুষের মধ্যে কোনো মোটিভেশন দিয়ে
এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন না। এক্ষেত্রে যেটি দরকার সেটি হলো এমন কিছু করা, এমন কিছু বলা, এমন কিছু সফলতা প্রদর্শন করা যাতে অন্তরের অন্তঃস্থল থেকে মানুষের ভক্তি এবং শ্রদ্ধা উৎসরিত হয়। আবার শব্দটি বলছি উৎসরিত হয়। যদি সেরকম ভক্তি এবং শ্রদ্ধা উৎসরিত হতে থাকে জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে, যেটি তার মায়ের ক্ষেত্রে হয়েছিল, তাকে নিয়েও কিন্তু তার প্রতিপক্ষ নানা রকম কথাবার্তা বলত। কিন্তু তিনি তার আপন কর্মে, তিনি তার আপন শ্রেষ্ঠত্বে, তিনি তার আপন ব্যক্তিত্ব দ্বারা এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন যে তার সম্পর্কে আসলে মানুষ কোনো বাজে কথা বলে টিকতে পারত না। একইভাবে তার পিতার সম্পর্কে, তার পিতার সম্পর্কেও কিন্তু মানুষ কোনো বাজে কথা বলে একটা মিনিটও এই সমাজে টিকতে পারবে না। তো সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেবকে যদি এই মানুষের মুখ বন্ধ করতে হয়, তাহলে তাকে উদ্বোধন করতে হবে। কারো পরামর্শে নয়, কিংবা কারো উস্কানিতে নয়, তার নিজের মতো করে তাকে বের করতে হবে যে কি করলে মানুষ তাকে শ্রদ্ধা করবে। আর তিনি রাষ্ট্র ক্ষমতার যে জায়গায় আছেন, এখানে যদি শ্রদ্ধাই না থাকে, ভালোবাসাই না থাকে, সম্ভ্রম না থাকে, মর্যাদা না থাকে, তাহলে এই সমস্ত পদপদবিতে বসার চাইতে না বসাই অতি উত্তম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।